8 তারিখে শুরু হওয়া বিএসএফ বিজিবির 4 দিনের বৈঠক শেষ হয়েছে গতকাল বিকালে। কি আলোচনা ও সিদ্ধান্ত হলো এই বৈঠকে? আমি সর্বশেষ প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করেছি, তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আগে পরিষ্কার করা দরকার। এই মুহূর্তে উন্মুক্ত সংবাদ সূত্রে 57তম বিএসএফ বিজিবি বৈঠকের পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশন বা যৌথ বিবৃতির পূর্ণ পাঠ এখনো প্রকাশিত হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে বৈঠক শেষে যৌথ নথি চূড়ান্ত করা হয়েছে, কিন্তু তার সম্পূর্ণ ভাষ্য এখনো প্রকাশ্যে আসেনি। তবে বৈঠক শেষে যে বিষয়গুলো স্পষ্ট হয়েছে সেগুলোর ভিত্তিতে একটি রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষণ করা যায়, আমি সেই চেষ্টা করছি। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পুশিন ইস্যুতে অচল অবস্থা বহাল। বাংলাদেশের অবস্থান কি ছিল? সীমান্তে একতরফাভাবে মানুষ ঠেলে পাঠানো বা পুশব্যাক করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থী এবং কারো নাগরিকত্ব যাচাই ছাড়া তাকে বাংলাদেশে পাঠানো গ্রহণযোগ্য নয়। ভারতের অবস্থান কি ছিল? তারা অবৈধভাবে অবস্থানকারী বিদেশিদের নিজের দেশের আইন ও বিদ্যমান দ্বিপাক্ষিক প্রক্রিয়া অনুযায়ী, দ্বিপাক্ষিক মানে বাংলাদেশের সাথে মিলে প্রক্রিয়া অনুযায়ী ফেরত পাঠাচ্ছে। বাংলাদেশ নাগরিকত্ব যাচাই করতে দীর্ঘ সময় নিচ্ছে বলেও ভারতীয় পক্ষ অভিযোগ করছে, এমনকি বেশ কিছু কোনো উত্তরই পাঠাচ্ছে না। এইটা বিশ্লেষণ করলে কি পাই আমরা? এই ইস্যুতে কোনো সমঝোতা হয়নি, বরং দুই পক্ষই নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে। এটি সম্ভবত এই বৈঠকের সবচেয়ে বড় বাস্তবতা। ভবিষ্যতেও সীমান্তে পুশব্যাক নিয়ে উত্তেজনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়, সীমান্ত হত্যা প্রশ্নে বাংলাদেশ চাপ বজায় রেখেছে। বাংলাদেশ এই বৈঠকে সীমান্ত হত্যা, আহত করা, নির্যাতন, নিরস্ত্র বাংলাদেশিদের বিরুদ্ধে প্রাণঘাতী বলপ্রয়োগ এগুলো বন্ধ করার দাবি জোরালোভাবে তুলেছে। আর ভারত কি বলেছে? ভারত বলেছে তারা তাদের সীমানায় তাদের দেশের আইন অনুযায়ী বিচার করবে এবং সেইভাবে যে শাস্তি পাওনা, যেভাবে এই কেসগুলো দেখা দরকার সে সেইভাবেই করছে। এর বিশ্লেষণ করলে আমরা কি পাই? যদিও যৌথভাবে জিরো বর্ডার কিলিং ঘোষণা আসেনি, বাংলাদেশ বিষয়টিকে আবারও শীর্ষ আলোচ্য সূচিতে তুলতে সক্ষম হয়েছে। এটি ঢাকার জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয় হলো, গত 1 জুন ঢাকা সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বর্ডার কিলিংয়ের যে নতুন সংজ্ঞা দিয়েছিলেন, অর্থাৎ ভারত তার নিজস্ব সীমানায় অবৈধ প্রবেশ, চোরাচালান ইত্যাদি নিয়ে তাদের দেশের অর্থাৎ ভারতের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেবে, এই সংজ্ঞা যেটা দিয়েছিলেন আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, সেই সংজ্ঞা কিন্তু বিজেপি নিজেই মানল না, সেটা এই বৈঠকে দেখা গেল। তৃতীয়ত, ভারতের অগ্রাধিকার ছিল নিরাপত্তা ও অনুপ্রবেশ নিয়ে। ভারতীয় পক্ষ জোর দিয়েছে সীমান্ত বেড়া ভাঙা, তার কেটে নেওয়া, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেয়া, সীমান্ত অবকাঠামো নির্মাণে বাধা সৃষ্টি করা, এই বিষয়গুলোর উপর ভারত জোর দিয়েছিল। বাংলাদেশ তারা এই বিষয়ের আলোচনায় তারা ভারতের কথার তারা প্রতিবাদ করেছে। আমরা বিশ্লেষণ করলে কি পাই? ভারতের কাছে বর্তমানে মূল রাজনৈতিক বার্তা হলো সীমান্ত নিরাপত্তা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্তে অবৈধ অভিবাসন প্রশ্নটি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফলে দিল্লি সেই অবস্থান থেকে সহজে সরে আসবে না। কয়েকদিন আগে গ্রামবাসীরা, বাংলাদেশিরা ও বিজিবি একত্রে প্রায় 80 কিলোমিটার সীমান্ত বেড়ার তার কেটেছিল। বিশ্বস্ত সূত্র থেকে জানা গেছে ভারত এই ঘটনার উল্লেখ করে বিজিবিকে সতর্ক করে দিয়েছে, এই বলে যে এমন ঘটনা ভবিষ্যতে ঘটানোর চেষ্টা হলে বিএসএফ চরম ব্যবস্থা নিতে বাধ্য হবে। তাতে যদি মৃত্যুর হয়, বর্ডার কিলিং হয়, তাতেও বিএসএফ পিছিয়ে আসবে না এবং সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিএসএফ এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
চতুর্থত, কেন এই বৈঠক আগের বৈঠকগুলোর তুলনায় তাদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ বিএনপি সরকারের ক্ষমতায় আসার পর এটি প্রথম বড় সীমান্ত বৈঠক। দ্বিতীয়ত, পুশইন বা পুশব্যাক ইস্যু গত এক বছরে সবচেয়ে বড় দ্বিপাক্ষিক বিরোধে পরিণত হয়েছে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক বর্তমানে খুবই খারাপ একটা জায়গায় পৌঁছেছে এই পুশব্যাক ইস্যুতে, অন্যান্য ইস্যু যদিও আছে। তৃতীয়ত, সীমান্তে একাধিক মুখোমুখি অবস্থান, যেটাকে স্ট্যান্ড অফ বলা হয়, সেটা তৈরি হয়েছে বিএসএফ ও বিজিবির মধ্যে। এটার বিশ্লেষণ করলে আমরা কি পাই? দুই দেশই বুঝেছে যে পরিস্থিতি কিন্তু খুবই উত্তপ্ত এবং এটা যদি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে সীমান্তে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। যে কথাটা আমি ইতিপূর্বে বেশ কয়েকবার আমি এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে পরিস্থিতিতে সীমান্ত সরগরম হচ্ছে তাতে আগামী দিনে কিন্তু দুদেশের সম্পর্ক এমনকি সীমান্তে ছোটোখাটো সংঘর্ষ থেকে বড় কিছুও ঘটতে পারে এবং এটা পারে বলেই মতভেদ থাকা সত্ত্বেও এই বৈঠকে ঠিক হয়েছে যে স্থানীয়ভাবে যোগাযোগের চ্যানেল খোলা রাখা হবে, অর্থাৎ বিএসএফ এবং বিজিবির মধ্যে স্থানীয় পর্যায়ে। তাহলে এইবার আসি শেষ যে কথা সেইখানে। বাংলাদেশ কি কিছু অর্জন করেছে এই মিটিং থেকে, এই বৈঠক থেকে? আর ভারত বা কি পেল? আদৌ কিছু পেয়েছে কি? দেখুন, বাংলাদেশের অর্জন কথাটা প্রথমে আসি। সেটা হচ্ছে পুশব্যাক প্রশ্নটি অন্তত আলোচনার কেন্দ্রে নিয়ে এসছে এবং আমরা যতদূর খবর পেয়েছি সেটা হচ্ছে পুশব্যাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়েছে। দ্বিতীয়ত, ভারতকে বাংলাদেশ বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় নিয়ে আসতে বাধ্য করেছে। বাধ্য করবে, কারণ এখানে তো আলোচনার জন্যই আসছে, এখানে তো লড়াই করতে আসছে না। সীমান্ত হত্যা, তৃতীয়ত সীমান্ত হত্যা এবং মানবাধিকার প্রশ্ন পুনরায় তুলে ধরেছে। তবে সীমাবদ্ধতা কোথায়? ভারত তার অবস্থান এক চুল পরিবর্তন করেনি। পুশব্যাক বন্ধের কোনো প্রকাশ্য প্রতিশ্রুতি ভারত বিন্দু মাত্র দেয়নি। অর্থাৎ যেভাবে পুশব্যাক চলছে আগামী দিনে সেইভাবেই চলবে। এইবার আসি সামনের কয়েক মাসে কি হতে পারে এই বিষয়টা নিয়ে এইবার দেখা যাক। তিনটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক, স্ট্যাটাস কো, অর্থাৎ বৈঠক চলবে, সীমান্তে মাঝে মধ্যে পুশইন বিতর্ক, ছোটখাটো স্ট্যান্ড অফ, এগুলো চলতেই থাকবে, অর্থাৎ যেমন চলছে এখন তেমন চলবে। দ্বিতীয়ত, যাচাই ভিত্তিক প্রত্যাবাসন ব্যবস্থা, যেটা সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে ন্যাশনাল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে তাড়াতাড়ি তাদের নাগরিকত্ব বিচার করে তাদের ফেরত নেওয়ার ব্যাপারটা দেখা হবে। সেই নাগরিকত্ব যাচাইয়ের দ্রুততর পদ্ধতি নিয়ে দুদেশ আগামী দিনেও কাজ করতে পারে। আর তৃতীয়ত, নতুন উত্তেজনা কি? যদি আবার বড় আকারে পুশইন বা পুশব্যাক বা সীমান্তে হতাহতের ঘটনা ঘটে তাহলে রাজনৈতিক উত্তেজনা এবং সীমান্তের উত্তেজনা দুটোই দ্রুত বাড়তে পারে। তাহলে এই বৈঠকের এখনো পর্যন্ত যে খবর আমরা পেয়েছি তার সারসংক্ষেপ করলে কি বলতে পারি? এই বৈঠকের সবচেয়ে বড় বার্তা হলো বাংলাদেশ ও ভারত আলোচনা চালিয়ে যেতে রাজি, কিন্তু পুশব্যাক প্রশ্নে এখনো মৌলিক মতপার্থক্য রয়ে গেছে। অর্থাৎ বৈঠকটি সম্পর্ক ভাঙনের দিকে যায়নি, আবার কোনো বড় সমঝোতাও তৈরি করতে পারেনি। কাঁটাতারের বেড়া, সেখানেও ভারত তার অবস্থান থেকে বিন্দুমাত্র পিছিয়ে আসেনি। আগামী দিনেও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলবে এবং ভারত কোনো রকম এখানে জিরো টলারেন্স নীতি নিয়েছে। তৃতীয়ত, সীমান্ত পরিস্থিতি আপাতত ম্যানেজড টেনশন, মানে যে টেনশনকে মোটামুটি ম্যানেজ করা যায় এমন একটা পর্যায়ে রয়েছে। যদি আগামী কয়েক ঘন্টা বা আগামীকাল পূর্ণাঙ্গ জয়েন্ট রেকর্ড অফ ডিসকাশনস জেআরডি সেটা যদি প্রকাশিত হয় তাহলে তার ভাষা, ব্যবহৃত শব্দ, মানে এগ্রিড হয়েছে কিনা, কোনো পয়েন্ট কতটা এগ্রিড হলো কিংবা এগ্রিড না হয়ে নোটেড হলো কিংবা রেইটারেটেড হলো, মানে
পুনরায় এটা আলোচনার মধ্যে নিয়ে আসা হলো। আবার এক্সপ্রেসড কনসার্ন, যে এই ব্যাপারে দুদেশ কারা কি কনসার্ন বা তাদের চিন্তা ব্যক্ত করলো, এইসব বিশ্লেষণ করে আরো গভীর কূটনৈতিক পাঠ আমি করতে পারবো এবং সেটা সম্ভব হলে আপনাদের সামনে তখন নিয়ে আসব। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা সবারই জানা উচিত। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিকের সম্পাদক, যাকে ইউনূস সরকার আসার পরে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়, তার সঙ্গে আলাপ আলোচনায় তিনি বলছিলেন শেখ হাসিনা নেই, তার পদত্যাগের বিষয়টি এখন আলোচনার বাইরেই চলে গেছে। এ বিষয়ে কি করার থাকতে পারে বা আইন কি বলে, সেটা নিয়ে আজ কথা বলবো আপনাদের সঙ্গে। 2024 সালে ভয়ঙ্কর পরিস্থিতিতে শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা রাষ্ট্রের সংশ্লিষ্ট বাহিনী তাকে রক্ষা করার জন্য তার জীবন বাঁচাতে রাষ্ট্রীয় প্রোটোকলে দেশের বাইরে নিয়ে যান এবং সেখানে রেখে আসেন। সেভাবেই তিনি সেখানে আছেন। তার স্ট্যাটাসটা কি? পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস নামক এক ব্যক্তি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং আরো কিছু উপদেষ্টারা বেশ কিছুদিন রাষ্ট্র বা সরকার পরিচালনা করেন। তাদের নেতৃত্বে একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা গ্রহণ করে। বর্তমান পার্লামেন্ট ফাংশন করছে। আইনগত বিষয় নিয়ে আমরা কথা বলবো। ওই সম্পাদক সাহেব অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত মুখ। তিনি বললেন, এখন তো সরকার হয়ে গেছে, তাহলে এটা নিয়ে আলাপ আলোচনা বা আইনগত বিষয়ের আর কি অবকাশ আছে, আর কোনো কিছু অবশিষ্ট নাই, এমন ভাবে তার কথা বললেন এবং তিনি জানতে চাইলেন। আমি এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করলাম। সেই রিসার্চ নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। 1958 সালে আইয়ুব খান ইস্কেন্দার মির্জাকে ক্ষমতাচ্যুত করে তিনি সামরিক শাসক হয়ে যান। এটা নিয়ে মামলা হয়। সেই মামলায় তৎকালীন বিচারপতি মুনির রায় দিয়ে বললেন ডক্ট্রিন অফ নেসেসিটি, প্রয়োজনের তাগিদে তাকে ক্ষমতা দখল করতে হয়েছে বা ক্ষমতা নিতে হয়েছে, এটা প্রয়োজনের তাগিদে। এভাবে তিনি একটা ভ্যালিডিটি দিলেন ইস্কেন্দার মির্জাকে উচ্ছেদ করে আইয়ুবের ক্ষমতা দখল করাকে। এই বিষয়টি সামনে চলে আসলো পরবর্তীতে। বিচারপতি হামিদুর রহমান ইয়াহিয়া খানের ক্ষমতা দখলের বিষয়টি সংক্রান্ত মামলায় ফুল বেঞ্চ জাজমেন্ট দিলেন। জাজমেন্ট দিয়ে বললেন, আনকনস্টিটিউশনাল পারসন, অর্থাৎ সাংবিধানিকভাবে যিনি ক্ষমতা দখল করার এখতিয়ার সম্পন্ন ছিলেন না, এমন কোন ব্যক্তি যদি ক্ষমতা দখল করে, তাহলে সেটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, অর্থাৎ প্রয়োজন ছিল, এই কথা বলে ভ্যালিডিটি দেওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ সাংবিধানিকভাবে যিনি ক্ষমতা গ্রহণ করার জন্য এখতিয়ার সম্পন্ন ছিলেন না, তিনি এটা করতে পারেন না। তিনি ইয়াহিয়া খানের ক্ষমতা দখলকে অবৈধ শুধু না, ক্ষমতা দখল করার যে প্রক্রিয়া এবং বিষয়, সেটাকে অপরাধ হিসাবে গণ্য করে তার বিচারের জন্য সিদ্ধান্ত দিলেন। এই রায়টা হলো 1972 সনে রিপোর্টেড কেস। একইভাবে সিন্ধ হাইকোর্টের পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদের বিখ্যাত রায়, সেই রায়ে পাকিস্তান ফেডারেল কোর্ট, সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ভার্সেস ফেডারেল অফ পাকিস্তান নামে পরিচিত এই মামলায় রায় দিয়ে বললেন, যার কোনো এখতিয়ারই ছিল না ক্ষমতা দখল করার, তিনি ক্ষমতা দখল করতে পারেন না। আর যদি তিনি করেন, তাকে কোনোভাবেই ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে প্রয়োজনের তাগিদে অনিবার্য ছিল, এই অজুহাত দিয়ে হবে না। কারণ ডক্ট্রিন অফ নেসেসিটি, এই প্রিন্সিপালটা হয়েছিল আইনানুগ প্রক্রিয়ায় যেখানে অনিবার্যতা, শুধু সেই ক্ষেত্রে। তা যিনি আইনানুগ বা কনস্টিটিউশনালি এন্টাইটেলড না, তিনি কোনোভাবে ইন্টারফেয়ার করা বা ক্ষমতা দখল করা, এটাকে বৈধতা দেওয়ার সুযোগ নাই। তাহলে পাকিস্তানের আসমা জিলানির মামলায় এবং সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলায় প্রধান বিচারপতি হামিদুর রহমান এবং পরবর্তীতে প্রধান বিচারপতি ইফতেখার
জাজমেন্ট দিয়ে বললেন আইয়ুবকে বৈধ ঘোষণা করাটা যথার্থ ছিল না, সেটাকে রিভাইজ করে দিলেন। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পরে ক্ষমতা দখল এবং তার পরবর্তী সকল কৃতকার্যকে বৈধতা দিয়ে সংবিধানের ৫ম সংশোধনী পাশ করা হয়েছিল জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায়। জিয়াউর রহমানকে বৈধতা দেবার জন্য জিয়াউর রহমান, মোস্তাক, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম এদেরকে এবং যারা বঙ্গবন্ধুকে খুন করেছিল তাদেরকে ৫ম সংশোধনী মামলায় আমাদের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিলেন না, কোনোভাবেই এটাকে বৈধতা দেওয়া যাবে না। তারা সেটাকে অবৈধ ঘোষণা করলেন এবং এই জাতীয় তস্করের মতো দেশদ্রোহিতা নিয়ে যারা অবৈধ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে এবং এ জাতীয় অন্যায় করে, সংবিধান লঙ্ঘন করে, তাদের বিচারের জন্য আইন প্রণয়ন করার কথা বলে দিলেন। এর প্রেক্ষিতেই কিন্তু সংবিধানের ৭-এর ক অনুচ্ছেদ সংযুক্ত হয় যে যারা সাংবিধানিক বিধিবিধানকে অস্বীকার করবে, ভায়োলেট করতে প্ররোচনা যোগাবে, সমর্থন করবে, অনুসমর্থন করবে, তারাও অপরাধী, তাদের বিচার করতে হবে এবং তাদের অপরাধকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। জেনারেল এরশাদ ক্ষমতা দখল করার পরে একই প্রক্রিয়ায় তিনি তার দখলকে বৈধতা দেওয়ার জন্য তার সংখ্যাগরিষ্ঠতার জোর দিয়ে তিনি সংসদে সংবিধানের ৭ম সংশোধনী আনলেন, পাশ করলেন। সেটাকেও আমাদের সুপ্রিম কোর্ট বলে দিল না, এটা অবৈধ, হবে না। তাহলে পাকিস্তানে আইয়ুব খানের ক্ষমতা দখল, ইয়াহিয়া খানের ক্ষমতা দখল এবং অন্য আরো কতগুলি ঘটনা নিয়ে বিচারপতি হামিদুর রহমানের, বিচারপতি মুনিরের, বিচারপতি ইফতেখারের যে জাজমেন্টগুলোর কনসাইজ ডিসিশনটা হয় যে যিনি আইনসঙ্গতভাবে কিছু করার এখতিয়ার ছিলেন না, তিনি যদি কিছু করতে যান আইন ভায়োলেট করে, কনস্টিটিউশন ভায়োলেট করে, সেটাকে ডক্ট্রিন অফ নেসেসিটি, মানে খুবই প্রয়োজন ছিল এই জন্য করেছেন তাই মাফ করা গেল, এটা বলা যাবে না। একইভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক, আবু সাদাত মোহাম্মদ সায়েম এবং জেনারেল এরশাদ এবং তার সংশ্লিষ্ট যারা ক্ষমতা দখল করে বিভিন্ন আনকনস্টিটিউশনাল কাজ করছেন সেগুলোকে অবৈধ ঘোষণা করা হলো। এর সঙ্গে একটা বিষয় নিয়ে আসি। বাংলাদেশের ক্ষমতা দখল করা খন্দকার মোস্তাকের একটি মামলায় সাজা হয়েছিল। এই মামলাটি আলটিমেটলি যখন শুনানির জন্য সুপ্রিম কোর্টে আসলো তখন একটা প্রসঙ্গ উঠলো, রাষ্ট্রপক্ষ থেকে বলা হলো তার যে সাজা, সেই সাজা তো খাটা হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে, এটাতে ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। কোর্ট ডিসিশন দিল না, আমরা এই সাজাটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেটা আমরা বিচার করতে পারি। তারা একটা জাজমেন্ট দিলেন। মিনিংটা হলো সাজা খাটা হয়ে গেছে এখানেই শেষ না, ঘটে গেছে এখানেই শেষ না, ওটা বৈধ ছিল কি অবৈধ ছিল সেই জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিলেন। শেখ হাসিনা 2024-এর 5 আগস্ট রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে প্রটোকল সহ দেশের বাইরে গেলেন। তিনি প্রাইম মিনিস্টার ইন এক্সাইল থাকা অবস্থায় বাংলাদেশের এক্সিকিউটিভ ফাংশনিং এর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হলো এবং তার সঙ্গে কিছু উপদেষ্টা দেওয়া হলো। এই যে দেওয়াটা হলো, এইটা আমাদের যে সংবিধান, এই যে আমাদের দেশের সর্বোচ্চ আইনটা, এই আইনে কোথাও এরকম দেওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বললাম পাকিস্তানে আইয়ুব খানের মামলা, ইয়াহিয়া খানের মামলা এবং সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলায় এবং আমাদের 5ম সংশোধনী এবং 7ম সংশোধনী মামলা এবং খন্দকার মোস্তাকের সাজা সংক্রান্ত মামলায় যে প্রিন্সিপালটা লেট ডাউন হয়েছে তার আলোকে বলছি, সংবিধানে যেটা নাই সেটা দেওয়ার এখতিয়ার সুপ্রিম কোর্টেরও নাই, রাষ্ট্রপতিরও নাই। যদি দেয়া হয়ে থাকে এবং তারা দীর্ঘদিন ফাংশনও করেন, যেমন ইউনূস 18 মাস ফাংশন করেছেন, ইয়াহিয়া খান কিন্তু ফাংশন করেছিলেন, ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খানও কিন্তু ফাংশন করেছিলেন, জিয়াউর রহমানও কিন্তু ফাংশন করেছিলেন, এরশাদও ফাংশন করেছিলেন, আবু সাদাত মোহাম্মদ সায়েমও ফাংশন করেছিলেন। সমস্ত ক্ষমতা দখল এবং তাদের দায়িত্ব পালনের বিষয়টাকে আমাদের বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং পাকিস্তান সুপ্রিম কোর্ট 1958 সালে, 72 সালে এবং বাংলাদেশে পরবর্তীতে অবৈধ ঘোষণা করেছে। শেখ হাসিনা কনস্টিটিউশনালি লিগালি ইলেক্টেড প্রাইম মিনিস্টার, তার নির্বাচন নিয়ে বিতর্ক হতে পারে, আলোচনা হতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। কিন্তু
ইন ডিউ প্রসেস, অর্থাৎ আইনানুগ প্রক্রিয়ায় সাংবিধানিক বিধান অনুসারে তিনি নির্বাচিত হয়ে আইনানুগ নিয়মে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি পদত্যাগ করেন নাই। মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমানের ইন্টারভিউতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বলেছেন, শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র আমার কাছে নেই। শেখ হাসিনা নিজে ইন্টারভিউতে বলেছেন, আমি পদত্যাগ করিনি, আমি কনস্টিটিউশনালি প্রাইম মিনিস্টার। মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী দি পোস্টের সঙ্গে আরেকটা ইন্টারভিউতে বলেছেন, শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, পদত্যাগপত্র লিখেছিলেন, কিন্তু পরিবেশ পাননি, তিনি পদত্যাগ করে যাননি। সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। আমার জিস্ট কথাটা হলো, শেখ হাসিনা নিজে বলছেন পদত্যাগ করিনি, রাষ্ট্রপতি বলছেন পদত্যাগপত্র আমি পাইনি। অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে মতিউর রহমান চৌধুরী বলছেন, শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন, লিখেছিলেন, পদত্যাগপত্র দিয়ে যেতে পারেননি। তাহলে এটাকে যদি আমরা নেক্সাসটা নিয়ে আসি, কন্টিনিউশনটা নিয়ে আসি, লিঙ্ক অফ চেইনটা নিয়ে আসি, তাহলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। তিনি যদি বিদেশে থাকেন, তাহলে তার পরিবর্তে যদি কেউ দায়িত্বপ্রাপ্ত হন, তিনি দায়িত্ব পালন করবেন। না হলে তিনি বিদেশে থাকা অবস্থায় দায়িত্ব পালন করতে পারেন কি পারেন না, সেটা নিয়ে আলোচনা হবে। কারণ অনেক সরকার প্রধান বিদেশে অনেক দিন থাকেন, দ্যাট ডাজ নট মিন তার সরকার প্রধান পদ সিজ হয়ে গেছে। এখন শেখ হাসিনার যে টেনিউরটা ছিল, সেই টেনিউরটায় কনস্টিটিউশনালি তার স্ট্যাটাসটা কি? আমি যেটা বলছিলাম যে একজন বিখ্যাত সাংবাদিক এবং একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা দৈনিকের সম্পাদককে এ কথাটাই বলেছি যে আজ হোক কাল হোক এটা নির্ধারিত হবে, শেখ হাসিনার বৈধ নির্বাচিত হওয়ার বিষয়টিকে আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ সংবিধানের ৫৭ অনুচ্ছেদে যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর সৎ পদ শূন্য হবে কখন, তিনি কোন সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র যদি প্রদান করেন, অথবা তিনি যদি সংসদ সদস্য না থাকেন, অথবা সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন হারাইলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করিবেন, কিংবা সংসদ ভাঙিয়ে দিবার জন্য লিখিতভাবে রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদান করিবেন, এবং অনুরূপ পরামর্শ প্রদান করিলে রাষ্ট্রপতি যদি সংসদ ভাঙিয়ে দেন, অর্থাৎ সংসদ ভেঙে দিতে হবে, তাও শেখ হাসিনার লিখিতভাবে রাষ্ট্রপতিকে অনুরোধ করতে হবে, অথবা শেখ হাসিনা কনফিডেন্স হারাবেন, অথবা তিনি সংসদ সদস্য পদ হারাবেন, অথবা তিনি রিজাইন দেবেন। এর বাইরে তার প্রধানমন্ত্রিত্ব পজিশনটা সিজ হওয়া বা শূন্য হওয়ার কোনো সুযোগ নাই। আমি একজন আইনের ছাত্র হিসাবে এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিখ্যাত ৩ জন প্রধান বিচারপতি, বিচারপতি মুনির, বিচারপতি হামুদুর রহমান, বিচারপতি ইফতেখার মাহমুদ এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের ৩টি জাজমেন্টকালীন সময়ে ৩ জন প্রধান বিচারপতির এই ৬টি জাজমেন্টকে রেফার করলাম। তার নির্যাস হচ্ছে, তার মোদ্দা কথা হচ্ছে, যিনি কনস্টিটিউশনালি এনটাইটেলড না, তিনি যদি ক্ষমতা দখলও করেন, তিনি যদি দীর্ঘদিন কাজ করেন, যেমন আইয়ুব খান করেছিল, ইয়াহিয়া খান করেছিল, আবু সাদাত মোহাম্মদ সাইম করেছিল, মোস্তাক করেছিল, জিয়াউর রহমান করেছিল, হোসেন মোহাম্মদ এরশাদ করেছিল, কোনোটাই ওটা বৈধতা আসবে না। তাদের দায়িত্ব গ্রহণ কোনোভাবে ডক্ট্রিন অফ নেসেসিটি যে প্রিন্সিপালটা, সেই প্রিন্সিপালে আসবে না। দোসর মামলায়, আসমা জিলানির মামলায়, সিন্ধ হাইকোর্টের মামলায়, বাংলাদেশের ৫ম সংশোধনী, ৭ম সংশোধনীর মামলায় এগুলো ডিসাইডেড। এবং পৃথিবীর অন্যান্য দেশেও এই জাতীয় কোনো জাজমেন্ট নাই যে অবৈধ ক্ষমতা দখলকারীকে ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে বৈধতা দেওয়া যাবে, বা ওই মেয়াদকে কোনোভাবে কন্ডোন করা যাবে, গ্রহণ করা যাবে, বৈধতা দেওয়া যাবে, এমন কোনো জাজমেন্ট নাই। যারা বিষয় সম্পর্কে আগ্রহী তারা দোসর মামলায়, আসমা জিলানির মামলা, সিন্ধ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মামলা, বাংলাদেশের ৭ম সংশোধনী, ৫ম সংশোধনী এবং খন্দকার মোস্তাক সংক্রান্ত মামলার রায় পড়ে দেখতে পারেন। শেখ হাসিনার স্ট্যাটাস লিগালি, কনস্টিটিউশনালি যে পজিশনটা আমি কতগুলো জাজমেন্টের আলোকে বললাম, খতিয়ে দেখুন। আইনের ছাত্র হিসাবে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি সেটা আমার কথা নয়,
সর্বোচ্চ আদালতের অসংখ্য মামলার রায়ের আলোকে অবৈধ ক্ষমতা দখলদারকে কোনোভাবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নাই এবং শেখ হাসিনার ভ্যালিডিটিতেও প্রশ্ন আসবে টুডে অর টুমরো।